সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আচ্ছা, সম্পর্ক বলতে আমরা ঠিক কি বুঝি? দুটি মানুষের আত্মিক মিলন, ভালোবাসায় মোড়ানো অনুভূতি। যে মানুষটাকে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য অনেক সময় ঠিক বলা হয়ে ওঠে না কিছু অজানা আধারে মোড়া অতীত। কোনো মুহূর্তে ঘটে যাওয়া ভুলের কারণে যদি দিনে দিনে ফাটল ধরতে থাকে বর্তমানে সাজানো গোছানো দেওয়ালে। আজকের গল্পে আমরা শুনবো এমনই কিছু কথা। শুরু করছি আজকের গল্প, দ্বিতীয় বিয়ে। ডাক ফাইলে কাগজগুলো দেখছিলাম, হঠাৎ একটা সাদা খামে চোখ আটকে গেল। সুন্দর করে নাম ঠিকানা লেখা, সুচিস্মিতা সেনগুপ্ত, বাবুপাড়া, ভুবনপুর। কে এই মহিলা? মুকুলের কাছে অনেক দিন এরকম কোনো চিঠি আসেনি। মনটা কেমন করে উঠল। ভুবনপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর মুকুল মণ্ডল তার বেকার জীবনে ফিরে গেল। বসন্তপুর বিশ্ববিদ্যালয় থেকে সে সবে এমএসসি পাশ করেছে, পিএইচডি করছে। বাড়িতে অর্থের বিস্তর টানাটানি, বাবার পেরে উঠছেন না। একটা চাকরির খোঁজ করছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে লেকচারার হলেই তার জন্য ভালো হয়। বেতনও ভালো, ছুটি ছাটাও আছে, পড়াশোনার মধ্যেও থাকতে পারবে। তার জন্য কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে হবে। তখনও পিএইচডিটা করা হয়নি। নেটে বা স্লেটে উত্তীর্ণ হতে হবে। ফিজিক্সের পেপার নিয়ে কোনোই অসুবিধা নেই, কিন্তু আরেকটা সাধারণ পেপার থাকে, তাতে বিএসসি পড়ার সময় সংশ্লিষ্ট আর যা পড়তে হয় তার থেকেও প্রশ্ন থাকে। ওগুলো একবার ঝালিয়ে নিতেই হবে। কেরিয়ার মেকারে তার জন্য একটা কোর্স করাচ্ছে, সন্ধ্যাবেলায় ক্লাস হবে। গবেষণার কাজ করেও যাওয়া যাবে। ভর্তি হবার জন্য সে সেখানে গেল। রিসেপশনের মহিলা জানালো ডিরেক্টর তখনও আসেনি, অপেক্ষা করতে হবে। আপনি কি তার জন্য অপেক্ষা করছেন? কথাগুলো শুনে মুকুল মুখ তুলে তাকালো। মহিলার বয়স 22-23 হবে, হালকা গড়ন, গায়ের রং শ্যামলা, চুল খোলা। মুকুল জবাব দিল, হ্যাঁ, আপনি? স্মিত মুখে মেয়েটি হেসে জবাব দিল, আমি শুভ্রা সেন, এবারে ফিজিক্স অনার্স পাশ করেছি। এখানে এমএসসি দেব, তাই ভাবছি এদের কোর্সটা করব। থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা আমাকে একটু দেখিয়ে দেবেন? আমি দেখিয়ে দেব মানে? আপনি মুকুল মণ্ডল তো? গতবার বসন্তপুর ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এমএসসি পাশ করেছেন। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমিও তো ওখান থেকে অনার্স করেছি, ওখানে সবাই আপনার কথা জানে। মুকুলের বেশ ভালো লাগলো। নিজের প্রশংসা শুনতে বোধহয় সকলেরই ভালো লাগে। আরও শোনার জন্য মেয়েটিকে জিজ্ঞেস করলো সে কি করে। মেয়েটি আগ্রহ নিয়ে বলল, আপনি ভালো ডিবেট করেন না? গতবার ইন্টার ইউনিভার্সিটি ডিবেটে যখন আমাদের ইউনিভার্সিটিকে ফার্স্ট করে দিলেন, তখন থেকে আমরা তো আপনার ফ্যান হয়ে গেলাম। মুকুল গলে গেল, আন্তরিকভাবে জিজ্ঞেস করলো, তাই বুঝি? তাই তো। তা আপনার ফ্যানকে থার্মোডাইনামিক্সটা একটু দেখিয়ে দিন না। এত দরকার পড়ছে কেন? বললাম তো এমএসসি দেব। অনার্সে কেমন ফল করেছেন? আমি আপনার মতো পড়াশোনায় অত ভালো ছাত্রী না, 53% মাত্র। ঠিক আছে, এমএসসি করুন, 60%-এর ওপরে তুলুন। পড়তে আমার ভালো লাগে না, তাছাড়া আমার একটা চাকরির দরকার। একটু দেখিয়ে দেবেন কিনা বলুন। মুকুল না করতে পারল না। শুভ্রা তার কাছে আসতে শুরু করে, সখ্যতা হয়। মুকুল কলেজে চাকরিটা পেতেই শুভ্রা বিয়ের প্রস্তাব দেয়। বিয়েটা হয়েই গেল। বিয়ের পরে শুভ্রা পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিল, মুকুল মানেনি। তাকে পড়াশোনা চালিয়ে যেতে একরকম বাধ্য করলো। শুভ্রা ঘাড় বেঁকিয়ে প্রশ্ন করেছিল, আমার বিয়ে হয়ে গিয়েছে, স্বামী ভালো চাকরি করে, আমি আবার পড়ব কেন? মুকুল বলেছিল, আমি চাই না আমার স্ত্রী আমার উপর নির্ভরশীল হয়ে থাকবে। আমি খেতে না দিলে সে খেতে পারবে না, তাই আমাকে ভালোবাসবে। তুমি কি চাও? আমি চাই আমার স্ত্রী স্বাধীন এবং স্বাবলম্বী হবে। আমার কোনো সাহায্য না হলেও যেন তার চলে, তারপরেও স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভালোবাসবে। শুভ্রা এখন প্রকৃত অর্থেই স্বাধীন এবং স্বাবলম্বী।
কিন্তু সে মুকুলকে আর ভালোবাসে না। কোনোদিন কি বাসত? মুকুলের মনটা ব্যথায় টনটন করে উঠল। বিয়ের পর শুভ্রাকে নিয়ে কলেজে চাকরি করার জন্য মুকুল ভুবনপুরে বাসা ভাড়া নিল। একদিন কলেজ থেকে ফিরে এসে দেখল সমবয়সী একটি ছেলের সঙ্গে শুভ্রা গল্প করছে। পরে জানল ছেলেটি সম্পর্কে তার আপন মামা। মনের ভারটা অনেকটা হালকা হলো, কিন্তু কদিন পরেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। মুকুল জানতে পারল ওই মামার সঙ্গে শুভ্রার শুধু মানসিক নয়, শারীরিক সখ্যতাও ছিল। মুকুল শুভ্রাকে ডেকে জিজ্ঞেস করল, তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে কেন? বিয়ের আগে আমি তো আমার জীবনের সব কথা তোমাকে খুলে বলেছিলাম। অসহায়ভাবে শুভ্রা বলল, নীলাদির সঙ্গে তোমার সম্পর্ক সম্মানের ছিল, তোমাকে বলতে অসুবিধা হয়নি, কিন্তু আমাদের সম্পর্ক সেরকম সম্মানের ছিল না। যে সম্পর্ক অসম্মানের সেই সম্পর্ক করতে গেলে কেন তুমি? সম্পর্ক কি অঙ্কের মতো হিসেব করে হয়? এই কথা শুনে মুকুলের মগজে যেন আগুন জ্বলে গেল। মাথা নিচু করে শুভ্রা বলে চলল, আমার প্রথম সম্পর্কে অসম্মানের মনে হয়নি। কেন? বান্ধবীরা বলল, তামিলনাড়ুতে তো মামার সঙ্গে ভাগ্নির বিয়ে সব থেকে ভালো মনে করা হয়, তাহলে এখানে হবে না কেন? হবে তো করলে না কেন? আমি করতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা আত্মীয় স্বজন সবাই একেবারে বেঁকে বসলো। তুমি তো বলেছ যে সম্পর্ক অঙ্কের মতো হিসেব করে হয় না, তা তুমি তো বাবা মার অনুমতি নিয়ে মামার সঙ্গে শুতেও যাওনি, তাদের অজান্তেই গিয়েছিলে। তাহলে তাদের অজান্তেই বিয়েটা করলে না কেন? করতে চেয়েছিলাম, কিন্তু মামা করলো না। আর মামার অপরাধের শাস্তিটা তুমি আমাকে দিলে, তাই তো? আমার সন্দেহবাতিক হওয়ার সুযোগটা নিলে। সুযোগ নিয়েছি ঠিকই, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, শেষ পর্যন্ত বলে উঠতে পারিনি। যদি তুমি ভালোভাবে না নাও, এখন মনে হচ্ছে প্রথম দিকে বললেই ভালো হতো। এখন কি হবে তাই বলো। শুভ্রার বাবা বলল, তুমি চাইলে ওকে ছেড়ে দাও। শুভ্রা কাকতি মিনতি করে বলল, তুমি আমাকে তাড়িয়ে দিও না, দিলে আমার অসম্মানের এক শেষ হবে। আমাকে কাছে রাখো, স্ত্রী হিসেবে মানতে না পারো, চাকরানি ভাবো। তোমার বাড়িতে কাজ করতেও তো একজন লোক লাগে, আমাকে সেইভাবেই তুমি রাখো। তুমি যা চাইবে আমি তাই করব, পড়াশোনা করব, চাইলে চাকরিও করব, বাড়ির সব কাজ করে দেব। তুমি আমাকে তাড়িয়ে দিও না। শুভ্রার আকুল আবেদন মুকুল ফেরাতে পারেনি, কিন্তু মুকুলের কোনো আবেদন শুভ্রা রাখার দরকার মনে করেনি। যখন নিজের পক্ষে সুবিধাজনক মনে করেছে, মুকুলকে ছুঁড়ে ফেলে চলে গিয়েছে। আজ মনে হয় শুভ্রা হয়তো তার কাছে হাঁপিয়ে উঠেছিল। সে যে তাকে ক্ষমা করে দিয়েছে সেটা বুঝতে পারল না। তার কেবলই নিজেকে অপরাধী মনে হতো। মনে হতো সে মুকুলের দয়ায় আছে। যতদিন কোনো উপায় ছিল না, ততদিন সে এখানে ছিল। যেদিন বুঝেছে মুকুলকে ছাড়াও তার চলে, সেই দিনই ছেড়ে চলে গিয়েছে। এতে মুকুলের কতটা খারাপ লাগতে পারে তা ভাববার দরকারও মনে করেনি। আরদালি এসে বলল, স্যার, ফাইলটা নিয়ে যাব? মুকুল অতীত থেকে তার অফিস ঘরে ফিরে এলো। বলল, না, দেখে দিচ্ছি। সে চিঠিটা খুলে পড়তে শুরু করল। মহাশয়, আমার নাম সুচিস্মিতা সেনগুপ্ত। আমার বাবা পেশায় চিকিৎসক, বর্তমানে বামনাবাদ মেডিকেল কলেজের প্রফেসর। 5 বছর হলো আপনার কলেজের লেকচারার মলয় সেনগুপ্তর সঙ্গে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই মলয় আমার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করে এসেছে। সে সকালে বাড়ি থেকে উঠেই বেরিয়ে যায়, অনেক রাত করে ফেরে, তাও মাতাল হয়ে। আমার মাতালের কাছে যেতে ইচ্ছে করে না, তবুও সে আমাকে বলতে গেলে প্রতি রাত্রেই ইচ্ছার বিরুদ্ধে অত্যাচার করে। অকথ্য ভাষায় গালাগালি দেয়, গায়েও হাত তোলে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি বাবা মার কাছে চলে গিয়েছিলাম। তখন সে মার কাছে গিয়ে বলল আর কখনো নেশা করবে না। এসব প্রতিজ্ঞা করে আমাকে নিয়ে আসে। আমি একটি বাচ্চাদের স্কুলে পড়াতে শুরু করলাম। আমাকে চাকরিটা ছেড়ে দিতে সে বাধ্য করে, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সে আবার নিজের পুরনো মূর্তি ধারণ করে।
আমাদের বছর তিনেকের একটি মেয়ে আছে। যখন তখন মেয়েকেও মারধর করে। সে তার বাবার ভয়ে সব সময় সিটিয়ে থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে এরকম অবস্থা তার মানসিক স্বাস্থ্যের জন্য কাম্য নয়। তার জন্য আমি তাকে বলতে গেলে জোর করেই বামনাবাদে মডেল মনেস্টেরিতে ভর্তি করিয়েছি। তার জন্য মলয় গত রাত্রে আমাকে প্রচণ্ড মারধর করেছে। আমি আজ সকালে ডাক্তার দেখিয়েছি। থানায় কেস করে বাপের বাড়ি চলে যাব। কেস করতে যাবার আগে মনে হলো আপনাকে একবার কথাগুলো জানানো দরকার। আপনি মলয়কে সামলান, না হলে আমি তার বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস করতে বাধ্য হব। তার ফলে যদি তার কোনো সাজাও হয় তার জন্য আমাকে দোষ দেবেন না। ইতি আপনার বিশ্বস্ত সুচিস্মিতা সেনগুপ্ত। মুকুল ভাবতেই পারছে না তার কলেজের অঙ্কের লেকচারার মলয় সেনগুপ্তের বিরুদ্ধে কেউ এরকম অভিযোগ করতে পারে। মলয়বাবু স্থির ধীর বিবেচক মানুষ। কলেজের যে কোনো কাজে তার উপর ভরসা করা যায়। সে কলেজের বাৎসরিক পুরস্কার বিতরণী সভা হোক, বিশ্ববিদ্যালয় পরিদর্শন হোক, অথবা বিতর্ক প্রতিযোগিতাই হোক, তার উপর ভার দেওয়া মানে কিছুই ভাবতে হবে না। তিনি কোনো দিন কোনো ক্লাসে দেরি করে ঢোকেন না, কোনো ক্লাস কামাই করেন না। তার বিরুদ্ধে এইরকম অভিযোগ, তার জীবনটা এইরকম। এই ব্যাপারে একবার মলয়বাবুর সঙ্গে কথা বলতে হবে। মুকুল টিচার্স রুমে ফোন করল। মলয়বাবু আছেন? বরেনবাবু ফোন ধরে বলল, না স্যার, উনি এখনো ক্লাস থেকে ফেরেননি। ফিরলে আমার সঙ্গে একবার দেখা করতে বলবে তো। একটু পরে মলয়বাবু ফোন করল, স্যার আমাকে খোঁজ করছিলেন? হ্যাঁ, আপনার ক্লাস শেষ হয়ে গেলে আমার সাথে একবার দেখা করবেন। মুকুল অপেক্ষা করছিল। মলয় এসে নমস্কার করে বলল, মুকুল আর্দালিকে ডেকে বলল, এখন যেন কেউ ভেতরে না ঢোকে, আমাদের একটু কনফিডেন্সিয়াল কথা আছে। আর্দালি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। মুকুল প্রথমে কুশল জিজ্ঞেস করল, আপনার শরীর ভালো তো? ছেলেমেয়েরা পড়াশোনা কেমন করছে? ইত্যাদি ইত্যাদি। মলয় জবাব দিল। একটুখানি নীরবতা। অথবা কিভাবে শুরু করা যায় তা মুকুল যেন ভাবছিল। তারপর শুরু করল, মলয়বাবু, আপনার পারিবারিক জীবন নিয়ে প্রশ্ন করার আমার কোনো অধিকার নেই। পারিবারিক কথাটা শুনেই মলয়ের মাথাটা যেন নিচু হয়ে গেল। মুকুল বলে চলল, তবে আপনার স্ত্রী আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে। মলয়ের মনটা আরও খারাপ হয়ে গেল। মুকুল বলে যেতে থাকলো, আমি আপনার বড় দাদার মতন। তাছাড়া আপনি জানেন এই ব্যাপারে আমার নিজের জীবনটাও অনেকটা গ্রিক ট্র্যাজেডি। নিজের ব্যাপারে তো মানুষ নির্মোহভাবে চিন্তা করতে পারে না। যেখানে এখন আমি যা বুঝতে পারি, যখন বোঝার দরকার ছিল তখন বুঝে উঠতে পারিনি। কাজেই আপনার আপত্তি না থাকলে আপনার সমস্যার কথাটা আমাকে বলতে পারেন। মলয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বলুন স্যার, কি জানতে চান? আপনি কি সত্যিই নেশা করেন? সে অনেক কথা স্যার। কতদিন থেকে খান? বিয়ের পর থেকেই। বিয়ের পর থেকে কেন? মানুষ আগে অনেক কিছু করে, কিন্তু বিয়ের পর সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসে। যাদের বিয়েটা স্বাভাবিক থাকে তারা করে। আপনার বিয়েটা স্বাভাবিক নয় এটা বলছেন? মলয় প্রায় কেঁদে ফেলে বলল, আমার বিয়েটা স্যার একটা প্রতারণা। মানুষ যেমন ফাঁক পেতে বক ধরে মাংস খায়, আমাকে ওরা ওরকম করে ধরে ঝোল শেখাচ্ছে। কেন? আপনার বিয়ের সম্পর্কে এত ঘৃণাত্মক ধারণা কেন? সত্যি সত্যি কি হয়েছিল বলুন তো। মলয় বলতে শুরু করলো। মলয় সবে তখন অনার্স পাশ করে ভুবনপুর কলেজে পড়তে এসেছে। একটা মেসে থাকে, কিন্তু গরিব বাবা খরচ জুগিয়ে উঠতে পারছে না। হঠাৎ মলয় স্থানীয় কলেজে একটা বিজ্ঞাপন দেখল, প্রতিষ্ঠিত চিকিৎসকের একমাত্র মেয়েকে পড়ানোর জন্য গৃহশিক্ষক চাই। ঠিকানা দেখে স্টেশন রোডের কোয়ার্টারে গিয়ে দেখা করলো। তার সঙ্গে কথা বলে মেয়েটির বাবা মলয়কে নিয়োগ করতে রাজি হয়ে গেল। মলয় বলল, ওর অভিজ্ঞ বাবা হয়তো আমাকে দেখেই বুঝিয়ে গিয়েছিল একে টুপি পরানো যাবে। মুকুল জানতে চাইল, এরকম বলছেন কেন? বাঁকাপুর থেকে তো এর জন্যই ট্রান্সফার নিয়ে ভুবনপুর এসেছিল। কি জন্য? অচল মেয়েটাকে কারো গায়ে ঝুলানোর জন্য। অচল বলছেন কেন? অচল নয় তো কি?
বৈকুণ্ঠপুর থাকতে হাসপাতালের সুইপারের ছেলের সঙ্গে হোটেলের একই ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশে ধরা গেল। লজ্জায় বাবা ট্রান্সফার নিয়ে ভুবনপুর চলে আসে, আমাকে গৃহশিক্ষক হিসেবে লাগায়। কদিন পরেই মেয়েকে দিয়ে প্রস্তাব দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর পরামর্শ করে রেজিস্ট্রি করে নেয়, পাশে একটা বাড়িও ভাড়া করে দেয়। আমি অদ্ভুতভাবে ওদের উপর নির্ভরশীল হয়ে পড়ি। ওরা মেয়ের সুবিধার জন্য খাট, বিছানা, টিভি, ফ্রিজ, গহনাপত্র কিনে দেয়। আমার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি তখন প্রাণপণে একটা চাকরির জন্য চেষ্টা করছি। চাকরি পেতেই ওদের ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বর্তমান বাড়িটা ভাড়া নিই। কিন্তু ততদিনে সেই সুইপারের ছেলে এই থানার দারোগা হয়ে ওর সঙ্গে যোগাযোগ শুরু করে। ওর অতীত জীবন আমার গোচরে আসে। আমার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। দেখুন, আপনি তো ওদের বাড়িতে আর মেয়েটিকে দেখে শুনেই বিয়ে করেছিলেন, কিন্তু তখন ওর ঘৃণ্য অতীত জীবনের কথা আমাকে কিচ্ছু বলেনি। তাহলে আপনার স্ত্রীর ওপর আপনার অসন্তোষের একমাত্র কারণ তার অতীত জীবনের কথা বিয়ের আগে আপনাকে গোপন করা। এমনও তো হতে পারত যে সব জানার পরও আপনি তাকে বিয়ে করতে রাজি হতেন। হতে পারত। সেই ক্ষেত্রে আমার মনে হতো না যে আমাকে সহজ সরল পেয়ে সকলে মিলে ঠকিয়েছে। শুধুমাত্রই ঠকানোর জন্য আপনার মনে যে বিদ্বেষের সৃষ্টি হয়েছে, তার জন্য আপনাদের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, গিয়েছে। সম্পর্কের মজা হচ্ছে একবার খারাপ হলে উত্তরোত্তর খারাপ হয়, একবার ভালো হলে উত্তরোত্তর আরও ভালো হয়। আপনার স্ত্রী যদি চায় তাহলে কি আপনাদের সম্পর্কটা ভালো করতে চান? অসম্ভব। আমাদের সম্পর্ক বলতে আর কিছুই নেই, শুধু আইনি সম্পর্কটা কোনোভাবে টিকে আছে। ঠিক আছে, আমি একবার মিসেস সেনগুপ্তর সঙ্গে কথা বললে আপনার কি কোনো আপত্তি আছে? ও কি লিখেছে একবার দেখাবেন? আপনার স্ত্রীর চিঠি? নিশ্চয়ই দেখাবো। তার আগে আপনার স্ত্রীর সঙ্গে একবার কথা বলে নিতে চাইছি। মুকুল ফোনের ডায়াল ঘোরাতে লাগলো। রিং হতে রিসিভার মুখের কাছে নিয়ে বলল, প্রিন্সিপাল মুকুল মণ্ডল বলছি। মিসেস সেনগুপ্ত বলছেন? আপনার সঙ্গে কথা বলার দরকার ছিল। আপনি একবার এলে খুব ভালো হয়। আজকেও আসতে পারেন। তবে আমার অফিসে চলে আসুন, আমি গেটে বলে রাখছি। আপনি আসুন। ফোন রেখে মলয়কে বলল, তাহলে আপনি ক্লাসে যান, আমি কথা বলে নেই, দরকার হলে আপনাকে ডেকে নেব। মলয় উঠে নমস্কার করে চলে গেল। মুকুল ভাবছিল, এখনকার সব ছেলে মেয়ে কি কম বয়সে এত রকম সম্পর্কে জড়িয়ে পড়ে? আর অধিকাংশ ছেলে মেয়ে কি তার বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা এতটা প্রভাবিত হয়ে যায় যে ভালো মন্দ চিন্তা করার ক্ষমতাই হারিয়ে ফেলে? তারপর একবার বিয়ে হয়ে গেল, সেই সম্পর্কটাকে আর আকর্ষণীয় মনেই করে না। দরজা ঠেলার শব্দ করতেই তার চিন্তার জাল ছিঁড়ে গেল। গেটের দারোয়ান নিয়ে এলো একজন মহিলাকে। মহিলা নমস্কার করে বলল, আমি সুচিস্মিতা। মুকুল উঠে দাঁড়িয়ে তাকে বসতে বলল, বসুন বসুন। শুনলাম আপনার কোনো দাদা বা দিদি নেই, আমাকে আপনার দাদা ভাবতে পারেন। সুচিস্মিতা বলল, সেটা আমার সৌভাগ্য। বসে জানতে চাইল, আপনি আমার চিঠি পেয়েছেন? মুকুল হ্যাঁ বলল। পড়েছেন? অবশ্যই। মলয়ের সঙ্গে কথা বলেছেন? বলেছি। কি বুঝেছেন? তার কথা একরকম বুঝেছি, এখন আপনার কথা বুঝতে চাইছি। বলুন, কি জানতে চান? মলয়ের ব্যাপারে আপনার যা অভিযোগ তা হলো সে খারাপ কিছু খেয়ে আসক্ত হয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। হ্যাঁ। বিয়ের আগে থেকেই তো মলয় আপনাকে পড়াতো, আপনাদের বাড়িতেই থাকতো। তবে এইরকম মাতাল লোককে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কেন? ওর তখন এসব অভ্যাস ছিল না। তাহলে বিয়ের পরে এসব করতে শুরু করলো কেন? আপনি হিন্দি দেবদাস ছবিটা দেখেছেন? হ্যাঁ। ওটাতে একটা গান আছে, পিনে ওয়ালো কো পিনে কে লিয়ে কুছ বাহানা চাহিয়ে। তারা সুবিধা মতো বাহানা বের করে নেয়। যেমন যেমন ওর মা বাবা ভাই বোনদের খুব কষ্ট, তা ওর মা বাবা যদি হাড় হাবাতে হয় তো আমি কি করতে পারি বলুন? বিয়ের আগে ওদের অবস্থা ভালো ছিল? মোটেই না, আরও খারাপ ছিল। এখন তো মলয় মাসে মাসে ওর বেতন থেকে টাকা পাঠায়, তাই ভালোই খায়। তাহলে ওই হাড় হাবাতে ঘরের ছেলেকে বিয়ে করলেন কেন?
তখন তো বাড়ি থেকে কেউ আসতো না, বিয়ের পর আসতে শুরু করলো। যখন তখন এসে খাড়া হবে। আর কি বলবো দাদা, একদম কোনো সেন্স নেই। বাথরুম নোংরা করে, নোংরা চটি পরেই শোবার ঘরে ঢুকে পড়ে, নোংরা জামা কাপড় ছেড়ে আমার আলনায় রাখে। বলুন, এসব কি সহ্য করা যায়? সহ্য করা শক্ত, কিন্তু মলয়ের কথা ভাবুন। ও ওদের মানা করবে কোন মুখে? ওরা কি এখন আর আসে? না, বছর খানেক আগে আমি যখন বাড়ি ছেড়ে চলে গেলাম, তারপর থেকে ওরা আর আসে না। কলেজেই দেখা করে চলে যায়, বাড়িতে যায় না। তাহলে মলয়ের পক্ষে সেটা কতটা দুঃখের বলুন। আপনার বাবা মা যদি আর না আসতো? আসেই না তো। কেন? মলয় যখন থেকে তাদের কথা না শুনে আলাদা বাড়ি ভাড়া নিয়েছে, তখন থেকে আর আসে না। আমি তাদের একমাত্র মেয়ে, তাদের যাবতীয় সম্পত্তি তো আমারই থাকবে। তাহলে মলয়ের আপত্তি কি হতে পারে বলুন? একটা কারণ বোঝা গেল। আর প্রচণ্ড সন্দেহবাতিক। কারো সঙ্গে কথা বলতে দেখলেই মুখ গোমরা হয়ে যাবে, বোতল খুলে বসে যাবে। কার সঙ্গে কথা বলতে দেখলে বোতল খুলে বসে যায়? ভুবনপুর থানার এসআই বিনয় দাস আমাদের পূর্ব পরিচিত ছিল। আমি কমপ্লেন করতে একদিন এসে খুব ভড়কে দিয়েছিল, আর অমনি বোতল খুলে বসে গেল। তারপর গালাগাল হুল্লোড়। কিন্তু কাজটাকে ঠিক হয়েছিল? স্বামী যদি কারো সঙ্গে মেলামেশা পছন্দ না করে, তার সঙ্গে মেলামেশা করা কি ঠিক? তাহলে রিতার সঙ্গে ওর মেলামেশা আমিও পছন্দ করি না। ও মেলামেশা করে কেন? আপনি পছন্দ না করলেও ওর মেলামেশা করা উচিত নয়। তবে আমি যতটা জানি, মেয়েটি গান গায়। বাৎসরিক অনুষ্ঠানের ভার মলয়ের উপর ছিল বলে ওকে দিয়ে গান গাইয়েছিল। সেই উপলক্ষে ওদের আলাপ। তার বেশি কিছু কি? আমি কি তার বেশি কিছু করেছি? বিয়ের পরের কথা আমি জানি না, কিন্তু বোনটি, আমি শুনেছি বিয়ের আগে পুলিশ আপনাদের একটি ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল। ও, আপনাকে ইতিমধ্যেই এসব লাগিয়েছে, আর আপনিও বিশ্বাস করে বসে আছেন? তাহলে তো আপনার সঙ্গে কথা বলে কোনো লাভও নেই। সুচিস্মিতা উঠে দাঁড়ালো। মুকুল মাথা গরম না করে বলল, দেখুন বোন, কোনো কিছু চাপিয়ে সম্পর্ক ভালো হয় না। কিছু থাকলে তা বের করে দিয়ে সম্পর্কটাকে একটা ভিতের উপর দাঁড় করাতে হয়। আর বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে না। আমি সমস্যা সমাধানের জন্য জানতে চাইছি। সুচিস্মিতা বসে বলল, আমরা বন্ধু ছিলাম। বেড়াতে গিয়ে হোটেলে উঠেছিলাম। একটা ঘরে বিশ্রাম করছিলাম। গাঁজার রেড করতে পুলিশ এসে দরজায় নক করে। ডক্টর মুখার্জির নাম করতে সেটা যাচাই করার জন্য বাবাকে খবর দেয়। ব্যাপারটা শুধুমাত্র এই, আমরা বিশ্রাম করছিলাম। এমনও তো হতে পারে আপনারা পুজো আচ্চা করছিলেন, কিন্তু বাইরের লোক তো দেখতে পায়নি। লোক দেখেছিল আপনারা দুজনে একটা বন্ধ ঘরে ছিলেন। পুজো করার জন্য মন্দিরে এবং বিশ্রামের জন্য আলাদা ঘরেও যাওয়া যায়। তা লোক যদি অন্য কিছু ভাবে, তার জন্য তাদের দোষ দেওয়া যায় কি? সুচিস্মিতা চুপ করে রইল। মুকুল বলে চলল, আপনার ব্যাপারে মলয়ের প্রধান অভিযোগ এই যে আপনি বিয়ের আগে এ কথা আপনি বা আপনার বাবা মা কেউই তাকে জানায়নি, ঠিক কি না? ঠিক। তাহলে আপনাদের সম্পর্ক ভালো করতে হলে এটা মলয়কে ক্ষমা করে দিতে হবে, এবং মলয়ের ক্ষোভটা যে অস্বাভাবিক কিছু নয়, আপনাকে তা মনে রাখতে হবে। দাদা, তাহলে আপনাকে বলি, বিয়ের আগে তো আমি মলয়ের সঙ্গে অনেক কথা বলেছি। কথা বলে মনে হতো এরকম ছোটোখাটো ভুলকে মলয় কিছু মনেই করে না। তার জন্যই তো আমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। মুকুলের মনে পড়ে গেল, তাকে নির্বাচন করার সময় শুভ্রারও এরকম একটা আশা ছিল বলে জানিয়েছিল। তার অতীত জীবনের কথা জানলেও মুকুল কিছু মনে করবে না। হয়তো উদারমনা লোকের কাছে তার আশেপাশের লোকরা আরও বেশি কিছুই আশা করে। সে বলল, বিয়ের আগে যদি আপনি জানতেন, মলয় হয়তো কিছুই মনে করতো না। না জানানোর ফলে মনে করেছে। তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, এমনটাই তার ধারণা। তাহলে দাদা, ওকে বলুন আমাকে নতুন করে বিয়ে করুক। মুকুলের বুকে খচ করতে লাগলো। শুভ্রাও তাকে এরকম প্রস্তাব দিয়েছিল। তার অতীত জীবনের কথা জানাজানি হয়ে যেত। তাদের সম্পর্ক যখন খুব খারাপ, তখন একদিন আকুলভাবে বলেছিল, তুমি আমাকে নতুন করে বিয়ে করো। কেন? এখন তো তুমি আমার জীবনের সব কথা জেনে গিয়েছ, কিচ্ছু অজানা নেই। এখন আমাকে বিয়ে করো, তাহলে আমার কোনো দোষ থাকবে না। তোমাকে খুব ভালোবাসবো,
আমাকেও তুমি ভালোবাসবে, আমাদের কোনো আফসোস থাকবে না। প্রস্তাবের গণ্ডার্থ মুকুল তখনও বুঝতে পারেনি। শুভ্রা যে ভুল করে ফেলেছে এবং যার ফলে সে মরমে মরে আছে সেটা ঝেড়ে ফেলে একটা সম্মানের জায়গায় আসতে চাইছিল। এখনকার মতো হলে হয়তো সে তার প্রস্তাবে রাজিও হয়ে যেত। তখন সেটা হাস্যকর মনে হয়েছিল। বলেছিল সেটা আবার হয় নাকি? একবার বিয়ে করে আবার বিয়ে করার কোনো অর্থ হয়? শুভ্রা বোঝাতে পারেনি। মুকুলের বক্তব্যে জোরের কাছে হার মেনে নিয়েছিল। সেটা যদি সুচিস্মিতাদের কাজে লাগে? মুকুল বলল, আপনি ওর সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন তো? নিশ্চয়ই। আমি ওকে এখনো ভালোবাসি। ওর জন্য দরকার হলে কিছু ত্যাগ করতে পারেন। জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। ও ভালোবাসলে আমি সব কিছু করতে রাজি আছি। তাহলে আমি একটা কথা বলবো? বলুন। ওর কী কী আচরণ খারাপ লাগে সেটা ভাবার আগে আপনি ভাবুন। আপনার কী কী আচরণ ওর খারাপ লাগে বা লাগতে পারে। আপনি ওর কাছে কি আশা করছেন ভাবার সঙ্গে সঙ্গে ভাবুন আপনার কাছেও কি আশা করে বা করতে পারে। আপনি ওকে ডাকুন, আপনার সামনেই কথা বলে নেব। আমার ইচ্ছা তৃতীয় কোনো ব্যক্তির অনুপস্থিতিতেই কথা বলুন। কেন? আপনাদের সব কথা অন্য কাউকে জানাতে হবে এমনটা নয়। আর আপনারা কেন চাইবেন আপনাদের অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী অন্য কেউ থাকবে? আমার মনে হয় আপনাদের দুজনের কথা বললেই মিটে যাবে। সুচিস্মিতা নমস্কার জানিয়ে উঠে গেল। মুকুল আর্দালিকে ডেকে বলল, মলয়বাবুকে বলুন ক্লাস হয়ে গেলে একবার আমার সঙ্গে কথা বলে যেতে। শেষ ক্লাসের ঘন্টা বেজে গিয়েছিল। মলয় বিধ্বস্তের মতো এসে বলল, কি কথা হলো স্যার? মুকুল আশ্চর্য হওয়ার ভান করে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন স্যার? এক, আপনি মদ খেয়ে মাতলামি করেন, এছাড়া আপনার বিরুদ্ধে তার কোনো অভিযোগই নেই। তাহলে আপনার কাছে চিঠি লিখলো কেন স্যার? আমিও তো সেটা তাকে প্রশ্ন করেছিলাম। তা তিনি চিঠি ফেরত নিয়ে নিলেন। বললেন, রাগের মাথায় লিখে ফেলেছিলাম, আমাদের বিরোধ আমরা মিটিয়ে নেব। আরও বললেন, তিনি আপনার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে পারেন। আপনার বাড়ির লোকজনের সঙ্গেও ভালো ব্যবহার করতে রাজি আছেন। বিয়ের আগে তার জীবনের কথা যে আপনাকে বলতে পারেননি, তার জন্য ক্ষমা চাইতেও রাজি আছে। এখন আপনি কি করবেন ভেবে দেখুন। তাকে ত্যাগ করবেন, না ক্ষমা করে দিয়ে জীবন নতুনভাবে শুরু করবেন? আমি ওকে ছাড়তে পারবো না স্যার। আমি এখনও ওকে প্রচণ্ড ভালোবাসি। আপনার কথা শুনে সেটাই মনে হয়েছিল। সম্পর্ক শেষ হবার যে কথা বলেছিলেন সেটা ছিল নেহাতি ক্ষোভের কথা। আপনারা কথা বলুন। আপনি একবার আমাদের বাড়িতে চলুন না স্যার, আমাদের একবার কথা বলিয়ে দিন। আমার মনে হয় সেটার আর দরকার হবে না। আপনারা নিজেদের মধ্যে কথা বলে নিন। তবে আপনাকে অবশ্যই বদ অভ্যাসটা ছাড়তে হবে। আর আপনার স্ত্রী আপত্তি থাকলে রিতার সঙ্গে মিলামেশাটা বন্ধ করতে হবে। স্যার, আমি ওসব কিছু ছেড়ে দেব। আর রিতার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আর কেউ না হোক, আপনি তো বোঝেন। আমার বোঝাচ্ছে আপনার স্ত্রীর বোঝাটা খুব জরুরি। আর সৎ থাকাটাই যথেষ্ট নয়। আমাদের চলাফেরা থেকে লোকের মনে হতে হবে যে আমরা সৎ। আরও একটা কথা। কি স্যার? রিতার সঙ্গে আপনার কথা বলতে যে ভালো লাগে তার একটা কারণ নারীর সত্যিকারের ভালোবাসার অভাববোধ। আপনার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারলে রিতার প্রতি আপনার এখনকার আকর্ষণ আর থাকবে না। আপনার অভাববোধ দূর হয়ে যাবে। সেটা কি করে সম্ভব স্যার? সুচিস্মিতার প্রতি আপনার ক্ষোভের কথার তো একটাই কারণ, ওর অতীত জীবনের একটা ঘটনাকে আপনাকে না জানিয়ে বিয়ে করা। মনে করে নিন না, বলতে চেয়েও সে বলতে পারেনি। আর এখন তো আপনি সবই জানেন। মনে করুন এখন বিয়ে করছেন, বাকি জীবনটা সুখে কাটুক। আর কিছু স্যার? আপনি যেমন আপনার স্ত্রীর কাছ থেকে কিছু আশা করেন, আপনার স্ত্রীও আপনার কাছ থেকে কিছু আশা করে। আর তার কোন আচরণ আপনার খারাপ লাগার আগে ভাবুন আপনার কোন ব্যবহার তার খারাপ লাগতে পারে। তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার। মলয় নমস্কার করে বেরিয়ে গেল। মুকুল তার ধূসর জীবনের দিকে তাকিয়ে বসে রইল। তাদের কলেজের বাৎসরিক প্রতিযোগিতার অনুষ্ঠান চলছে। রিতা স্টেজে বসে গান গাইছে। হঠাৎ চোখে পড়ল একটা লম্বা মেয়ে ডোরা কাটা শাড়ি পরে বান্ধবীদের সঙ্গে হেঁটে যাচ্ছে। মুকুল তাকে চিনতে পারল। তার স্ত্রী শুভ্রা। ডাকতে গেল। সেটা দেখে একজন বান্ধবী মুকুলের প্রতি শুভ্রার দৃষ্টি আকর্ষণ করল।
শুভ্রা পাত্তা দিল না, বলল হি ইজ নো মোর মাই হাজব্যান্ড। মুকুলের মনে খচ করে লাগলো। মনে হলো শুভ্রার সঙ্গে সত্যি সত্যিই তার আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। আইনের দিক থেকে তার কথা ঠিক। মুকুলের ভালো লাগলো না, ঘুমটা ভেঙে গেল। মনে হলো কে যেন কলিং বেল বাজাচ্ছে। শুভ্রা এলো কি? সে ছুটে গিয়ে দরজা খুলল। দেখল সুচিস্মিতাকে নিয়ে মলয় দাঁড়িয়ে আছে। দুজনেই প্রণাম করল। মলয় বলল, আমরা নিজেরাই কথা বলে বিরোধ মিটিয়ে নিয়েছি স্যার, তাই দুজনে মিলে বাবা মাকে দেখতে যাচ্ছি। ফিরে এসে আমাদের বাড়িতে আপনাকে ডাকবো স্যার। সুচিস্মিতা বললেন, বোন যখন বলেছেন না করতে পারবেন না। বোনকে আশীর্বাদ করুন যাতে দুজনে মিলেমিশে এই জীবনটা কাটাতে পারি। মুকুলের মনের মধ্যে তখনও শুভ্রাকে স্বপ্নে দেখার রেশটা লেগেছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। নিজেকে সামলে নিয়ে শুধু বলল, খুব ভালো, আপনাদের বিয়েতে ডাকলে নিশ্চয়ই যাব। স্বপ্নের কথাটা মুকুলের আবারও মনে পড়ল। শুভ্রা ডোরাকাটা শাড়ি পরে বান্ধবীদের সঙ্গে হেঁটে যাচ্ছে, মুখ বাঁকা করে বলছে, হি ইজ নো মোর মাই হাজব্যান্ড।